একটা সাদা কাগজের নিজের রক্তে চোবানো তুলির আঁচড় শুকিয়ে যে দাগ তৈরি হয়, মান্টো সেই দাগের রচয়িতা। তিনি আমাদের লুকানো ক্ষতগুলোকে উন্মুক্ত করেছেন। ফলে তার বাক্যের ভেতর থেকে মানুষের শরীর, হাসপাতালের করিডোর, এমনকি দাঙ্গার পরে ফেলে রাখা শহরের গন্ধ আসে। দেখা যায় তার ভাষার অলংকারের চেয়ে জরুরি হয়ে ওঠে সত্য, সৌন্দর্যের চেয়ে জরুরি হয়ে ওঠে আঘাত, কখনো কখনো নৈতিকতার চেয়েও জরুরি হয়ে ওঠে মানুষ। সেই মানুষ হতে পারে একজন খুনি বা পতিতা বা পাগল বা ধর্ষিতা বা অন্য কেউ। সমাজে একটা ধারণা চালু আছে, সাহিত্য মানে পরিশীলন, সুন্দর বাক্যের সেলাই। পরিপাটি ভদ্রলোকের এই ধারণাটা ভেঙে দিয়েছেন মান্টো। মনে হবে সাহিত্য আসলে ট্রেন লাইনচ্যুত হওয়ার মতোই একটি দুর্ঘটনা, রাস্তায় গুলি খেয়ে পড়ে থাকার মতো, অথবা গভীর রাতে মদ খেয়ে নিজের সঙ্গে ঝগড়া করার মতো। কসাইখানায় গেলে দেখবেন ওখানকার একটা নিজস্ব গন্ধ আছে। সেই গন্ধর আরাম নেই, কিন্তু সত্য আছে। একটা ছাগলকে জবাই করা হচ্ছে, রক্ত ঝরছে। আমরা দূরে দাঁড়িয়েও মুখ ঘুরিয়ে নেই, কারণ দৃশ্যটা অসুন্দর। কিন্তু কসাই জানে এই অসুন্দরতার ভেতর দিয়েই মানুষের খাদ্য আসে। এটাই সত্যি। মান্টো এই সত্যকে সামনে নিয়ে আসতে অস্বস্তিকর রকমভাবে দক্ষ। ফলত তার বিরুদ্ধে তৈরি হয়েছে অভিযোগ, অশ্লীল, অশোভন, সমাজ বিরোধী। শুনতে অবাক লাগলেও সত্য, মান্টোকে 6বার অশ্লীলতার মামলায় অভিযুক্ত হতে হয়েছে। কিন্তু মান্টো কী করবেন? তার সমস্যাটা ছিল তিনি সমাজের 8-10 জন লোকের মতো মিথ্যা বলতে পারতেন না। পৃথিবীর অনেক বড় লেখক আছেন যারা মিথ্যাকে এত সুন্দর করে বলেন যে সেটা সত্যের চেয়েও আকর্ষণীয় লাগে। মান্টো সে দলের নন। সে সমাজের পতিতালয় আছে, ধর্ষণ আছে, সাম্প্রদায়িকতার উন্মাদনা আছে, খুন আছে, মানুষ মানুষকে কুকুরের মতো জবাই করছে। সেই সমাজে সাহিত্য কেন ভদ্রতার অভিনয় করবে? একবার তাকে বলা হয়েছিল, আপনার গল্পগুলো খুব নোংরা। মান্টো উত্তর দিয়েছিলেন, যদি আমার গল্প নোংরা হয় তাহলে সমাজও নোংরা, কারণ আমি তো সমাজকেই লিখি। কোনো কোনো লেখককে বলা হয় সমাজের ফটোগ্রাফার। সেক্ষেত্রে মান্টোকে বলতে হবে সমাজের ফরেন্সিক ডাক্তার। মৃতদেহ কাটাছেঁড়া করে দেখান কোথায় ক্ষত, কোথায় পচন, কোথায় গুলি ঢুকেছে। ফরেন্সিক রিপোর্ট কখনো সুন্দর হয় না, হয় প্রয়োজনীয়। মান্টোর শ্রেষ্ঠ গল্পগুলোর মধ্যে আমার সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়েছে টোবা টেক সিং, কারণ সেখানে কোনো রক্ত নেই, কোনো যৌনতা নেই, অথচ এমন এক পাগলামি আছে যা গোটা উপমহাদেশের ইতিহাসকে উলঙ্গ করে দেয়। দেশ ভাগ হলো, মানুষ ভাগ হলো, জমি ভাগ হলো, কিন্তু একজন পাগল বুঝতে পারল না সে কোন দেশের নাগরিক, ভারত না পাকিস্তান। প্রশ্নটা যেমন হাস্যকর তেমনি ভয়ঙ্করও। বিশন সিং শেষ পর্যন্ত সীমান্তের মাঝখানে দাঁড়িয়ে মারা যান। তার কোনো দেশ নেই, মানচিত্র নেই, পতাকা নেই। ঠিক এই মুহূর্তে বাংলাদেশ আর ভারতের বর্ডারে যে পুশব্যাক চলছে, তার দিকে তাকালেই বোঝা যায় মান্টো আজও গনগনে আগুনের মতো প্রাসঙ্গিক। মান্টোর গল্পে পতিতারা ভয়ঙ্কর রকম জীবন্ত সত্তা, কারণ তিনি তাদের সামনে গবেষণা বা সমাজবিজ্ঞানীর মতো করে হাজির হননি। একজন মানুষ আরেকজন মানুষকে যেমন দেখেন তেমন করেই দেখতে চেয়েছেন। তাদের সঙ্গে বসেছেন, কথা বলেছেন, মদ খেয়েছেন। আজকাল মানবতা খুব জনপ্রিয় জিনিস। সবাই মানুষকে ভালোবাসে, ফেসবুকে, সেমিনারে, সাহিত্যে, উৎসবে। কিন্তু মান্টো মানুষকে ভালোবাসতেন যখন মানুষ সবচেয়ে ঘৃণ্য, সবচেয়ে নোংরা, সবচেয়ে লজ্জাজনক। এটা কঠিন কাজ। খুনি মানুষকে ভালোবাসা সহজ নয়, প্রতারক প্রেমিক বা প্রেমিকাকে ভালোবাসা সহজ নয়, পতিতাকে ভালোবাসা সহজ নয়, পাগলকে ভালোবাসা সহজ নয়। মান্টো তাদের ভালোবেসেছেন বলছি না, তিনি গল্পে তাদের বিচার করেননি, এটাই তো যথেষ্ট। সাহিত্য বিচারকদের অভাব নেই, ম্যাজিস্ট্রেটেরও না। মান্টোর মতো সাক্ষীর অভাব, তিনি সেই সাক্ষ্য দিয়েছেন। দেশভাগ নিয়ে অনেক লেখা হয়েছে, মহাকাব্য হয়েছে, উপন্যাস হয়েছে, ইতিহাস লেখা হয়েছে, কিন্তু আমি এখনও মনে করি কয়েক পৃষ্ঠার খোলদো বা ঠান্ডা গোশত দেশভাগ সম্পর্কে 1000 পৃষ্ঠা গবেষণার চেয়ে বেশি ভয়ঙ্কর। মান্টোকে নিয়ে একটা রোমান্টিক মিথ আছে,
আমি একে রোমান্টিক মিথি বলবো। তিনি মাতাল ছিলেন, বহিমিয়ান ছিলেন, আত্মবিধ্বংসী ছিলেন। ছিলেন তো, সবই সত্যি। কিন্তু জনাব, এগুলো আসল কথা নয়, বরং আসল কথাকে ভুলিয়ে দেবার পায়তারা। তিনি মদ খেতেন কারণ তিনি ভয় পেতেন, খুব ভয় পেতেন। পৃথিবীকে ভয়, দারিদ্রতাকে ভয়, ব্যর্থতাকে ভয়, অন্তলোকের অন্ধকারকে ভয়। সাহসী মানুষ ভয় পায় না, এই ধারণাটা ভুল। ব্যাপারটা হলো, সাহসী মানুষ ভয় পেয়েও কাজটা করে। মান্টো সেটাই করেছেন। দিনের পর দিন মামলা, অর্থকষ্ট, মদ, চরম মানসিক টানাপোড়েন, তারপরেও লিখেছেন, কারণ না লিখলে বাঁচতেন না। কিন্তু লেখক লেখেন সাহিত্যকে সমৃদ্ধ করতে, কিন্তু লেখক লেখেন পাঠককে আনন্দ দিতে। মান্টো লিখতেন অন্তলোকের আগুন নেভাতে। আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় সবাই নিজের গল্পকে বানিয়ে ফেলেন। মান্টো উল্টো কাজ করেছেন, গল্পকে জীবন বানিয়ে ফেলেছেন। আমার ধারণা মান্টোকে অনুবাদ পড়েও পুরো পাওয়া যায় না, কারণ তার ভাষার ভেতরে রাস্তার ধুলো, চায়ের দোকানের শব্দ, গালাগাল, বেঁচে থাকার ক্লান্তি, এই সব ঠাডা আছে। এগুলো ভাষা বদলালে কিছুটা হারিয়ে যায়। তবু আশ্চর্য, এত সব হারিয়েও তিনি অন্য ভাষাকেও টিকে রাখতেন, গুরুত্বপূর্ণ হিসেবেও থাকেন। অনুবাদ ক্ষতিগ্রস্ত হবার পরেও তিনি বিপজ্জনক, মৃত্যুর পরেও তিনি জীবিত। মান্টো 1955 সালে মারা গেছেন, বয়স মাত্র 42। 42 বছর বয়সে মানুষ এখন কেরিয়ারের পরিকল্পনা করে, ভবিষ্যৎ নিয়ে ভাবে। তিনি ততদিন নিজের শরীর শেষ করে ফেলেছেন। তার জীবন আর সাহিত্যের আলাদা করা যায় না। উপমহাদেশের শরীর একটি পুরনো ক্ষতের নাম মান্টো, যাকে আমরা মাঝে মাঝে ভুলে যাই, ভাবি শুকিয়ে গেছে। তারপর একদিন তার গল্প খুলে বসি আর দেখি ক্ষতটা এখনও তাজা, এখনও রক্ত বেরোচ্ছে। একটা সাদা কাগজের উপর নিজের রক্তের চোবানো তুলি দিয়ে আঁচড় দিলে তবেই মান্টোর সাহিত্য সৃষ্টি হয়। আর সেই আঁচড় একবার চোখে পড়ে গেলে পৃথিবীকে আর আগের মতো দেখা যায় না। কারণ মান্টো আমাদের কোনো নতুন পৃথিবীর সন্ধান দেয় না, তিনি শুধু পুরনো পৃথিবীর ব্যান্ডেজ খুলে দেন, তারপরও চুপচাপ দাঁড়িয়ে থাকেন। বাকিটা রক্তের কাজ।